আমন্ত্রণ জানাচ্ছি জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার অঙ্ক কেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান ক্যান্সার রোগীর যত্নে আমরা ঐক্যবদ্ধ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার আলিয়া শাহনাজ, ক্যান্সার বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সকল দর্শকবৃন্দ যারা আছেন, যারা প্রোগ্রাম দেখছেন, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। ম্যাডাম, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে এবং এটি কবে থেকে পালিত হচ্ছে এবং কেন পালিত হচ্ছে সেই ইতিহাস সম্পর্কে সবার আগে আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। 2020 সনে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এর মাধ্যমে প্রথম 4 ফেব্রুয়ারি কে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তারই ধারাবাহিকতাই এখন পর্যন্ত এই ক্যান্সার দিবস হিসেবে 4 ফেব্রুয়ারিকেই আমরা সবাই মিলে পালন করে আসছি। মূলত ক্যান্সার রোগীদের চিকিৎসা সহ সমস্ত ব্যবস্থা এবং ক্যান্সার প্রতিরোধের যে সকল ব্যবস্থা তার উন্নতিকল্পেই কিন্তু এই দিবসের সূচনা। আচ্ছা, আমরা এই ক্যান্সার দিবসের এই যে 2025 সাল এসেছে তো মধ্যে, এবারের প্রতিপাদ্য বিষয় কি ক্যান্সার দিবসে? এইবারের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আসলে কিছু কথা সবার সাথে একটু শেয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্সারের রোগী কিন্তু তাদের যে এই ক্যান্সারের যুদ্ধের যে জার্নি সেটা কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন প্রত্যেকের দুঃখ, কষ্ট, বেদনা, তাদের পারিপার্শ্বিক অবস্থা সেটা কিন্তু ভিন্ন। অনেক পেশেন্ট আছেন যাদের কিন্তু আর্থিক সমস্যা আছে, তারা চিকিৎসা নিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। শুধু তাই নয়, তারা কিন্তু চিকিৎসা শেষও করতে পারেন না, অনেকে শুরুও করতে পারেন না। আবার অনেকে আছেন যাদের আর্থিক কোনো সমস্যা নেই কিন্তু কেয়ার গিভারের সমস্যা, অর্থাৎ ওনার টাকা পয়সার কোনো সমস্যা নেই কিন্তু উনি একাই আসছেন, উনি একাই যাচ্ছেন চিকিৎসা নিয়ে, ওনার যত্ন নেবার মতো কোনো লোক কিন্তু নেই। অনেকে সামাজিকভাবেও কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছেন। যেমন আমাদের দেশে একটা মিথ আছে যে সেটা হলো যে ক্যান্সার তাদেরই হয় যে সমস্ত মানুষ অথবা তার পূর্বপুরুষরা কোনো পাপ করে থাকেন। পাপের প্রায়শ্চিত্ত করতেই তাদের বিধাতার পক্ষ থেকে এই ক্যান্সার রোগটি দেওয়া হয়েছে। অনেকের মধ্যে ধারণা আছে ক্যান্সার একটি ছোঁয়াচে রোগ, অনেকের মধ্যে ধারণা আছে ক্যান্সারের চিকিৎসা করে কোনো লাভ নেই কারণ ক্যান্সার নিরাময়যোগ্য নয়। এরকম অনেক রকমের মিথ কিন্তু আছে এবং যেগুলো মানুষ যখন বলতে থাকে তখন ক্যান্সারের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু হতাশায় পড়ে যান। এবং একটা রোগীর চিকিৎসা করতে গেলে শুধু কিন্তু তার যে ওষুধ বা মেডিসিন এটাই খেলে কিন্তু হয় না, বা পুশ করলে ইঞ্জেকশন কিন্তু হয় না, তার সাথে সাথে কিন্তু মানসিক শক্তির কিন্তু অনেক প্রয়োজন। তো এই হতাশাগ্রস্ত মানুষগুলো কিন্তু আসলে মানসিক শক্তি একেবারেই থাকে না, তাহলে তারা সুস্থ হবেন কিভাবে? এই জন্যই এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে শুধু রোগীর চিকিৎসা মেডিসিনের মাধ্যমে নয়, তাকে সার্বিকভাবেই সহায়তা করতে হবে। তার কি কি প্রয়োজন, তার কি পারিপার্শ্বিক অবস্থা, সে কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু এক একজনের প্রবলেম এক এক রকম, সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এটা করতে গিয়েই কিন্তু এই আজকের থিমটা এসছে। আজকের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিটি, অর্থাৎ প্রতিটা রোগীর যে আলাদা আলাদা গল্প আছে এই গল্পগুলোর সমন্বয়েই কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। কারণ আমি যেটা বারবারই বলেছি, শুধু মেডিসিন নয়, মন এবং মননের সমন্বয়ে চিকিৎসাটা দিতে হবে, তবেই আমরা ক্যান্সারকে জয় করতে পারবো। আচ্ছা, এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন ক্যান্সার রোগীর কিন্তু আসলে মানসিকভাবে সে যতটা বিপর্যস্ত হয়ে পড়ে তার পাশাপাশি তার পরিবারও কিন্তু সমানভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা এবার পরিসংখ্যানের দিকে যদি চলে যাই, বিশ্বে আসলে ক্যান্সার রোগের পরিসংখ্যানটা কীরকম? বিশ্বে এখন খুব অ্যালার্মিং সিচুয়েশন ক্যান্সারের সম্বন্ধে যদি আমি বলি। 2022 সনে WHO পরিসংখ্যান মতে প্রায় 2 কোটি লোক
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে, এবং তার মধ্যে 96 লক্ষ লোক কিন্তু মারা গিয়েছেন, এবং 2050 সনের মধ্যে প্রায় 3.5 কোটি লোক বা মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হবেন, এবং প্রতি বছর প্রায় 10 লক্ষ বাচ্চা যারা মা হারা হচ্ছেন ক্যান্সারের কারণে, এবং প্রায় 14 লক্ষ বাচ্চা বাবা হারা হচ্ছে প্রতি বছর। সুতরাং এটা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু একই ঘটনা, এবং প্রতিদিনই কিন্তু ক্যান্সার রোগের সমস্যা যেগুলো আছে বা ক্যান্সার রোগ নির্ণীত হচ্ছে, এবং সমস্যাগুলো উত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষ সচেতন হওয়া কিন্তু খুবই জরুরি, আদারওয়াইজ এটা আরও বাড়তে থাকবে। ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, আপনি যে রেশিওটি বললেন, একটি হিউজ একটি রেশিও, এবং একটি প্রেডিকশনও দিলেন যে ভবিষ্যতে কিন্তু এর পরিণতি আরো খারাপের দিকে যাচ্ছে, তো সেটির পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, কারণ হিসেবে আসলে আমি যেটা বলবো সেটা প্রত্যেকটা ক্যান্সারেরই কিন্তু স্পেসিফিক কিছু কারণ আছে, এবং কারণ না বলে এগুলোকে আসলে রিস্ক ফ্যাক্টর বলা হয়। কারণ হচ্ছে যেই সমস্ত রিস্কি কাজগুলো করলেই এই ক্যান্সারগুলো হচ্ছে সেটাই আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেমন আমি যদি বলি লাং ক্যান্সারের ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে পলিউশন, যেমন এয়ার পলিউশন। আমাদের দেশে বাতাস কিন্তু খুব খারাপ, আমরা সবাই এটা জানি, এখানে প্রচণ্ড পলিউশন আছে, এই বাতাসের মধ্যে আমরা শ্বাস নিচ্ছি। সুতরাং এই যে দূষিত বাতাস এটা আমাদের ফুসফুসে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য খুব খারাপ। নেক্সট হচ্ছে স্মোকিং খুবই খারাপ একটা জিনিস, এবং স্মোকিং শুধু যে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার কিন্তু না, স্মোকিংয়ে কিন্তু আপনার হেড নেকের ক্যান্সার বলেন, তারপরে আপনার স্টমাক ক্যান্সার বলেন, আরও অনেকগুলো ক্যান্সার আছে যেগুলোর কারণে কিন্তু আপনার স্মোকিংটা কিন্তু দায়ী করা হয়, এবং আসলেও কিন্তু এটা হয়। ঠিক আছে, এরপর খাদ্যাভ্যাসের কথা আমি যদি বলি, আমাদের দেশের খাদ্যাভ্যাসটা অবশ্যই ভালো না, কারণ হচ্ছে যে আমরা শাকসবজি কিন্তু খুব কম খাই, এবং আজকাল যেটা হয়েছে, আজকাল বিশেষ করে যেহেতু আমরা সেডেন্টারি লাইফ ইউজ করি এবং আমরা বেশিরভাগ সময় আসলে কাজের মধ্যে ব্যয় করি, সুতরাং আমাদের কিন্তু ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাটা খুবই বেশি। এই ফাস্ট ফুড খাওয়াটা কিন্তু খুব খারাপ, এবং আমাদের খাবারের মধ্যে অনেক রকমের ভেজাল আছে, কিন্তু অনেক ধরনের রং মিশানো হয়, অনেক রকম প্রিজারভেটিভস আছে, অনেক কিছু আছে, যে জিনিসগুলো কিন্তু আসলে আমাদের খাবারটাকে কি বলবো, খাবারের মানটাকে নষ্ট করে দিচ্ছে, এবং এর ফলে কিন্তু আমাদের কোলন ক্যান্সারের পেশেন্ট, স্টমাক ক্যান্সারের পেশেন্ট এগুলো কিন্তু বেশি আসছে। এবং আপনারা শুনলে একটু অবাক হবেন যে এই সমস্ত ক্যান্সারের রুগী যারা আছে তাদের বয়স আগে হয়তো 50-এর উপরে পাওয়া যেত, এখন কিন্তু 20-22 বছরের ছেলে মেয়ে যারা তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন, এবং এই জিনিসগুলো, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করা উচিত, এবং রিস্ক ফ্যাক্টরগুলো আরও আছে যদি আমি বলি, যেমন সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে, এটা সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হয়ে থাকে, এবং এই সার্ভাইকাল ক্যান্সারের প্রথম কারণ যদি আমরা বলি সেটা হচ্ছে আর্লি ম্যারেজ, এবং ছোট বয়সে ম্যারেজ হচ্ছে, অনেকগুলো বাচ্চা থাকছে, এই জিনিসগুলো, অথবা আমরা অনেক সময় দেখা যায় যে অনেকেই কিন্তু আসলে সামাজিক অনুশাসন বা ধর্মীয় অনুশাসনগুলো মানেন না, তাদের অনেক পার্টনার থাকে, এটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা অন্যতম কারণ। এবং এখন বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটা অনেক বড় একটা, এখন টপ লিস্টে চলে গিয়েছে, লিস্টের টপে। তো এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা বলি সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা সাধারণত এখন কিন্তু ওরকমভাবে ফিডিং করাই না, ব্রেস্ট ফিডিং করানো হয় না, কম হয়, যেহেতু মারা বাইরে কাজ করেন, এবং কিছু আমাদের জেনেটিক কজও কিছু আছে, ওবেসিটি অর্থাৎ মুটিয়ে যাওয়া, এটাও একটা কারণ কিন্তু, কারণ মুটিয়ে গেলে কিন্তু আমরা জানি যে আমাদের হরমোন ইস্ট্রোজেন বলে একটা হরমোন কিন্তু নিঃসৃত হয়, তো সেই ইস্ট্রোজেন হরমোন যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা অনেক গুণে বেড়ে যায়। এবং এই যে আমরা যখন বসে থাকি তখন কিন্তু আমাদের সেডেন্টারি লাইফে আমরা কাজ করছি, তখন কিন্তু আমরা মুটিয়ে যাচ্ছি, আমাদের খাদ্যের সাথে সাথে আমরা কিন্তু মুটিয়ে যাচ্ছি, সো আমাদের অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন কমে যায় তখন কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের কিন্তু প্রবণতাটা বেড়ে যায়। তো এই প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু আছে, এবং এগুলো দেখেন, এগুলো প্রতিটাই কিন্তু আমাদের দেশে কিন্তু বিদ্যমান। সো এই রিস্ক ফ্যাক্টরগুলোই আরও যেগুলো আছে অন্যান্য ক্যান্সার, প্রতিটার সাথেই কিন্তু এগুলোর একটা
মানে যোগসূত্র আছে, আমি মোটামুটি কমনগুলোর কথাই বললাম। জি, আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এই রিস্ক ফ্যাক্টরসগুলোকে আসলে কিভাবে প্রতিহত করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসছি আমরা। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল স্বাস্থ্য যত্ন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম ক্যান্সার রোগীর যত্নে আমরা ঐক্যবদ্ধ। সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ একজন অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে, রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার চিকিৎসার প্রসঙ্গে যদি আমরা চলে যাই, তাহলে জানতে চাইবো যে আসলে বাংলাদেশে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কি কি চিকিৎসা অ্যাভেইলেবল আছে সে প্রসঙ্গে জানবো। ধন্যবাদ আপনাকে। এটা খুবই জরুরি একটা প্রশ্ন, কারণ হচ্ছে মানুষকে কিন্তু জানতে হবে যে আসলে ক্যান্সারের জন্য কি কি চিকিৎসা প্রয়োজন এবং এটা আমাদের দেশে কিন্তু আছে কি না। তো চিকিৎসা যদি বলি তাহলে মোটা দাগে কয়েকটা চিকিৎসার কথা বলা হয়। একটা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, মোটামুটি মোটা দাগে এই কথাগুলো, যেটা সাধারণ মানুষের রিচের মধ্যে আসবে, সাধারণ মানুষ বুঝতে পারবেন। এবং সাধারণত দেখা যায় যে সব ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু প্রাথমিকভাবে যদি ধরা পড়ে তাহলে সার্জারি করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের রুগীরা কিন্তু সার্জারি পর্যায়ে কিন্তু আসেন না। তো সার্জারি করতে পারলে ভালো, সার্জারি পর্যায়ে আসেন না, কিন্তু সেই ক্ষেত্রে আসলে একেবারেই ডিসহার্টেন হওয়ার কিছু নেই। কারণ কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সার্জারি করতে না পারা গেলেও ক্যান্সারের আগে, আমার সার্জারির আগে আমরা কিন্তু কেমোথেরাপি দিয়ে থাকি। এবং এই কেমোথেরাপি দেওয়াতে অনেক সময় দেখা যায় টিউমারটা ছোট হয়ে যায়, ক্যান্সারটা শরীরে স্প্রেড করে না। সো এটাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে। সো এটার মাধ্যমে কিন্তু তাকে সার্জারি করার মতো পর্যায়ে আনা হয় টিউমারটাকে, এবং তখন সার্জারি করা যায়। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সার্জারি প্রথম একটা ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে আমরা কেমোথেরাপি দিতে পারি। কেমোথেরাপি আমরা সার্জারির আগেও দিতে পারি, পরেও দিতে পারি। অনেক সময় দেখা যায় যে সার্জারি করার পরেও কিন্তু কেমোথেরাপি প্রয়োজন হয়। এটা ক্যান্সারের ধরন ভেদে এবং কোথায় ক্যান্সার হয়েছে সেই সাইট ভেদে এবং তার আসলে কতটুক কী অবস্থায় ছিল আগে এবং পরে, এটা আমরা ইমেজিংয়ের মাধ্যমে জানতে পারি। সো এগুলো দিয়েই কিন্তু আমরা ডিটেকশন করে থাকি, ইন্ডিকেশনগুলো আমরা ডিটেকশন করে থাকি এবং সেভাবেই চিকিৎসাগুলো আমাদের দেওয়া হয়। আর একটা বড় একটা পোর্শন আছে রেডিওথেরাপি। অর্থাৎ রেডিওথেরাপি যদি আমি সাধারণ মানুষের জন্য বলি, এটাকে বলা হয় বিকিরণ চিকিৎসা। এটা হচ্ছে এক্সরের মতো একটা প্রসিডিউর আপনি বলতে পারেন। এবং অনেকেই এটা সম্বন্ধে খুব ভয় পায় যে এটা বোধহয় অনেক কঠিন কিছু, কিন্তু আসলে এটা অত কঠিন না। এটা একটা এক্সরের মাধ্যমে একটা চিকিৎসা যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে যেরকম আমাদের এটা তাই। তবে রেডিওথেরাপির ক্ষেত্রে কিন্তু এখন অনেক উন্নত চিকিৎসা হয়েছে এবং এটা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হয়। এবং টেকনিকটা ইউজ করা হয় আসলে আমাদের ক্যান্সার যেখানে আছে সেখানে 100% আমরা আসলে ট্রিটমেন্টটা দিয়ে টিউমারটাকে 100% ধ্বংস করে দিতে চাই, তবে আশেপাশের জায়গাগুলোতে সেফ রাখতে চাই, যাতে আশেপাশের কোনো অর্গান যাতে নষ্ট না হয়। তো এই কারণেই কিন্তু টেকনিকগুলো দিন বাই দিন, ডে বাই ডে, এটা কিন্তু এগুলো ইমপ্রুভ করা হচ্ছে এবং সারা পৃথিবীতেই হচ্ছে। এবং টার্গেটেড থেরাপি বললাম, ইমিউনোথেরাপি বললাম, তো আসার কথা বাংলাদেশে এগুলো সব চিকিৎসাই কিন্তু অ্যাভেলেবল। এবং আমরা সবাই এই জিনিসগুলো দিচ্ছি। এবং বিভিন্ন ধরনের, যেটা বললাম রেডিওথেরাপি, বিভিন্ন টেকনিক বা কেমোথেরাপিতেও কিছু টেকনিক ইউজ করা হয়। এগুলো ধাপে ধাপে এগুলো দেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে হয়তো প্রাইভেট সেক্টর যেগুলো আছে এগুলো কিছুটা হয়তো এগিয়ে আছে আমার টেকনিকগুলোর ক্ষেত্রে। রেডিওথেরাপির আমাদের সরকারি লেভেলেও আছে এবং আমরা উই আর ট্রাইং টু রিচ দ্যাট লেভেল, কিন্তু আমরা এখনও কিন্তু দিচ্ছি। তো আর যেটা বললাম টার্গেটেড থেরাপিগুলো বা ইমিউনোথেরাপিগুলো, এগুলো কিন্তু বাংলাদেশেও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আগে অনেক বছর আগে কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমরা জানতাম যে বাংলাদেশে কিছুই তৈরি হয় না, সব ওষুধপত্র, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবই কিন্তু দেশের বাইরে থেকে আসে এবং সেজন্য অনেক উচ্চ একটা প্রাইস ছিল। কিন্তু এখন কিন্তু যেহেতু দেশে অনেক কোম্পানিগুলা এগুলো তৈরি করছেন, সুতরাং এগুলো কিন্তু আসলে অনেক দামটা মানুষের রিচের মধ্যে এসছে এবং যার জন্য ঢাকা মেডিকেল কলেজের মতো যেখানে আসলে অনেক সময় হতদরিদ্র রোগীরাও আসে, তারাও কিন্তু ক্যান্সারের চিকিৎসা না পেয়ে ফেরত যায় না।
তাইলে বুঝতেই পারছেন যে আমাদের দেশে আসলে চিকিৎসা হচ্ছে, এবং এই চিকিৎসা আমি মনে করি যে মোটামুটি মিনিমাম লেভেল থেকে শুরু করে একদম উপরের লেভেল পর্যন্ত সব ধরনের চিকিৎসাই কিন্তু এইখানে কিন্তু অ্যাভেলেবল আছে। আচ্ছা, এটি অত্যন্ত আশার একটি বাণী যে আমাদের দেশে আসলে এখন সব চিকিৎসাই হচ্ছে। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপির মতো এরকম কঠিন বিষয়গুলোও কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এবার জানতে চাইবো যে বাংলাদেশে এই যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেই বিষয়গুলো হচ্ছে, তো সেটি উন্নয়নের জন্য আসলে আর কি করা যেতে পারে? এটা আসলে যে প্রশ্নটার আসলে উত্তরটা অনেক ভাস্ট। আসলে এটার উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হবে, তো ছোট করে আমি কিছু কথা বলবো। এটা আসলে সবার জানা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে সচেতনতা, কারণ আমি যদি নাই জানি তাহলে কিন্তু আমি এটা ইগনোর করে যাব, যেটা আমাদের দেশে কিন্তু সাধারণত হচ্ছে বা হয়, আগে হতো আরও বেশি। যেমন ব্রেস্ট ক্যান্সারের মহিলারা কিন্তু ছোট একটা চাকা, সেই চাকাটা যখন বিভৎস চেহারা হয়ে যাচ্ছে, যখন প্রচুর পেইন করছে, অনেক রক্ত পানি এগুলো ঝরছে, তখন কিন্তু আসছে। এবং এরকম আরও অনেক ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দেখছি। তার মানে কি? তার মানে হচ্ছে তারা ইগনোরেন্স। তার মানে ও কখন ইগনোর করছে? যখন সে জানে না। তাইলে তাকে সচেতন অবশ্যই করতে হবে। তো সচেতনতার প্রোগ্রাম আসলে আমাদের সারা দেশেই হয়, সরকার থেকেও হয় এবং অনেক অর্গানাইজেশন আছেন তারাও করেন। তবে আমি মনে করি এই সচেতনতার প্রোগ্রামটা আরও অনেক বেশি জোরালো হওয়া দরকার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এটা হওয়া দরকার। তাইলে কারণ তখন হবে কি, আর্লি ডায়াগনোসিস হবে, এবং প্রাথমিক পর্যায়ে যদি ডায়াগনোসিস হয় আমার ট্রিটমেন্টটা অনেক ইজি হয়ে যাবে, এবং সাকসেস কিন্তু তখন অনেক অনেক বেশি। আমাদের সাকসেস অনেক সময় দেখা যায় অনেক কিছু কিছু ক্ষেত্রে কম হয়ে যায়। তার কারণ হলো এমন একটা লেভেলে আসে যখন কিছু করার থাকে না। ইভেন এই রোগীগুলো যখন বাইরে যায় তাদেরও কিন্তু একই কথাই থাকে, কারণ আমরা তো একই বই পড়ি, আমাদের ট্রিটমেন্টের সব কিছু প্রসিজিওর তো একই। সুতরাং তখন ওখানেও কিন্তু আসলে ফেলিওর হয়ে কিন্তু ওরা ব্যাক করে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে আগে আসতে হবে, এবং তার জন্য স্ক্রিনিংয়ের আমার একটা প্রসিজিওর আছে, সেই স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। এবং স্ক্রিনিং, সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং আছে, ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং আছে, ইভেন ঢাকা মেডিকেলেও এগুলো আছে। আমাদের সাধারণ মানুষরা কিন্তু এখানে আসতে পারেন, এসে এই স্ক্রিনিংয়ের পদ্ধতিগুলো ওনারা অবশ্যই অ্যাভেল করতে পারেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানুষের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করতে হবে। কারণ আমি যে কথাগুলো বলেছিলাম, এই দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করে তাহলে কেউ সহমর্মিতা নিয়ে আগে আসবে না। শুধু ক্যান্সারের রুগী কেন, ক্যান্সারের রুগীর যে ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার, তারাও তো আসলে খুব বড় ট্রমার মধ্যে দিয়ে যান। তো এই ট্রমার মধ্যে দিয়ে যাদেরকে যাচ্ছেন তাদেরকে তো সহমর্মিতা নিয়ে যদি আপনারা না দেখেন, আমরা যদি না দেখি, তাহলে তারা কোথায় দাঁড়াবেন? আর চিকিৎসাও তো তাইলে ভালো হবে না, তাই না? নেক্সট কাম টু, আমি যেটা বলছিলাম যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি না হয় আমাদের দেশে অনেক কিছু তৈরি হচ্ছে দেখে অনেক কম প্রাইসে আমরা এখানে দিতে পারছি, রোগীরা নিতে পারছে। রেডিয়েশনের কিন্তু একটা বড় ভূমিকা আছে ক্যান্সারের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে, এবং আমাদের দেশে মোটামুটি 180টা থেকে 190টা মেশিন কিন্তু দরকার রেডিওথেরাপি, আছে কিন্তু মাত্র 20-22টা। তার মধ্যে অনেক অনেক মেশিন কিন্তু নষ্ট। তাহলে এই হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট, যেখানে হিউজ নাম্বার অফ পেশেন্ট, তাদেরকে ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? আমাদের মানে ঘটনা হলো আমরা আছি কিন্তু আমাদের হাতে কোনো কিছুই নেই। মানে আমরা ঢাল নাই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, অর্থাৎ আমি আছি, সব কিছুই করছি, কিন্তু আমার কিছুই নেই। আমার হাতে কিছু ওয়েপেন নেই যে আমি ক্যান্সার রোগীদের সাথে নিয়ে আমি যুদ্ধ করব, সেটা কিন্তু নাই। তো এখন এগুলো তো গেল। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো আমরা স্কুলে পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু বাচ্চাদের এই ক্যান্সারের রিস্কগুলো নিয়ে কিন্তু জানাতে পারি। যেমন তাদের বইয়ের মধ্যে থাকতে পারে যে ধূমপান পরিহার করতে হবে, ধূমপান করলে এই ক্যান্সারগুলো হয়, ঠিক আছে? তারপরে আমার খাবার দাবার যেগুলো আছে, আমার ফাস্ট ফুড, এগুলো খাওয়া যাবে না, তাইলে কোলন ক্যান্সার হতে পারে, ঠিক আছে? আমার খাবার দাবার যেগুলো, সেগুলোর মধ্যে ভেজাল থাকা যাবে না, কারণ যে ছেলেটা ভেজাল থাকা যাবে না, সে যে ভেজাল মিশাচ্ছে সে তো জানে না আসলে যে ভেজাল মিশালে আসলে কি হয়। সো এগুলো করা যাবে না। কীটনাশকও এভাবে, কীটনাশক যে ব্যবহার হয় না তা কিন্তু না, কিন্তু সেটা কিন্তু একটা লেভেল আছে, মিনিমাম লেভেল আছে, সেই জিনিসগুলো একটা লেভেল মেনটেন করে দিতে হবে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো যদি স্কুলের থেকেই, ছোট বাচ্চাদের থেকে আস্তে আস্তে করে, যে সিলেবাসে অল্প অল্প করে ঢুকে তাদের মধ্যে যদি এটা অ্যাওয়ারনেসটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই অ্যাওয়ারনেস আমাদের এসে যাবে। এবং এটা চিকিৎসা সম্পর্কেও যদি অল্প অল্প করে একটু একটু করে বলা হয়, তাহলে কিন্তু ওরা জেনে যাচ্ছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাদের ক্যান্সারের জন্য অনেক ভ্যাকসিন আছে কিন্তু, হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন সমস্ত দেশেই কিন্তু আছে,
হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের যে টেস্টগুলো হয় সেই টেস্টের সাথে সাথে কিন্তু ভ্যাকসিনেরও ওখানে সুবিধা আছে। তো ওয়াই নট আমরা একদম প্রান্তিক অঞ্চলের যে মানুষগুলো আছে তাদেরকে কেন আমরা জানাই না, কেন তারা আসছে না? কারণ গভর্নমেন্ট থেকে তো এটা আছেই অলরেডি দেওয়া, ফ্রি অফ কস্ট। তাহলে এখানে আমার এখানে নিতে সমস্যা কি? কারণ এটা নিলে তো অন্তত সে সারা জীবনের জন্য একটা সেফ সাইডে সে চলে গেল। তো এই জিনিসগুলো, এবং আমি যেটা বললাম যে মানুষকে সহমর্মিতার মাধ্যমে এবং আমাদের আধুনিক চিকিৎসা সম্বলিত যে হসপিটাল এগুলো তৈরি করার মাধ্যমে আমরা আসলে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো, সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সারা পৃথিবীতেই বিত্তবানরা আছেন যারা, তারা কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেন, সেগুলো তারা মেইনটেইনও করেন এবং সেখান থেকে দেখা যায় তারা কিন্তু কোনো লাভ নেন না। এটা হচ্ছে পুরোপুরি একটা সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই কিন্তু তারা করছে। অর্গানাইজেশন থাকে, হ্যাঁ অবশ্যই নন প্রফিটেবল অর্গানাইজেশনগুলো করতে পারেন। তো এই আহ্বানই আমি করব যে শুধু সরকার নয়, আমাদের দেশের মানুষ যেহেতু অনেক বেশি, আমাদের পপুলেশন অনেক বেশি, আমরা সবাই যদি একসাথে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তাহলে অবশ্যই আমরা ক্যান্সারকে জয় করতে পারবো। আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী যে সমাজের বিত্তবান যারা আছেন তারা আপনার আহ্বানে অবশ্যই সাড়া দিবেন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সবাইকেই ধন্যবাদ। কারণ হচ্ছে যে এই কথাগুলো আমি জানি না মানুষের কতটুকু উপকার আমি করতে পারবো, তবে আমার কাছে মনে হয়েছে যে সবাইকে যদি একটু জানাই তাহলে আশা করি কিছু সচেতনতা হয়তো আমরা বৃদ্ধি করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমরা আগে যেরকমটা জানতাম যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, আমরা কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে ক্যান্সারের অ্যান্সার খুঁজে পেয়েছি এবং অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ কিন্তু ক্যান্সার চিকিৎসায় এগিয়ে যাচ্ছে, আমরা সেটি জানতে পারলাম আজকের এই আলোচনার মাধ্যমে। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।